হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। ফারা মুখে কুটিল হাসি এনে বলল, আমার করলা ভাজি অনেক ভালো লাগে, এই জন্য করলা ভাজি করবো খালা। রাবেয়া আর কিছু বললেন না, চুপচাপ করলা কাটতে বসলেন। রাত 9টা বাজে, চারপাশ শুনশান নীরবতা। ফারা এমনিতে সাহসী হলেও নতুন জায়গায় একটু ভয় লাগছে। আজকাল নিউজে যেসব খবর দেখা যাচ্ছে সেসব আরও বেশি করে মনে পড়ছে, এতে ভয় বাড়ছে। রাবেয়া খালা 8টার দিকে বাসায় চলে গেছেন, ওনার সংসার আছে, রান্না করতে হবে। ফারা রান্না শেষ করে চুপ করে রুমে বসেছিল। হঠাৎ নিচ থেকে কিছু শব্দ এলো। ফারার ভয় বাড়ল। বাসায় তো কেউ নেই, তবে শব্দ কিসের? ফারা এক পা করে এগিয়ে রুম থেকে বেরোলো। উপর থেকে নিচের চারদিকে চোখ ঘুরিয়ে দেখলো কেউ নেই। এখানে দাঁড়িয়ে কি করছো? হঠাৎ আচমকা কারো কণ্ঠ শুনে ফারা চমকে উঠে বলল, কে? পেছনে তাকিয়ে দেখে রিজবি বুকে হাত ভাঁজ করে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। রিজবি একটু হেসে বলল, ভয় পেলে নাকি? খুব তো কথা জানো, সাহস দেখাও। তবে ভয় পাচ্ছিলে কেন? ফারা রাগ হলো, মুখে কাঠিন্য বজায় রেখে বলল, ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়ে থাকলে যে কেউ ভয় পাবে। পেত্নির আজকাল ভূত কয়ে ভয় পায়? রিজবির রসিকতা কথা শোনার ইচ্ছে নেই। ফারা নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। এক কোণে ঝুলে থাকা ওড়নার সাথে পা লেগে পড়ে যেতে নেয়। রিজবি চট করে হাতটা ধরে ফেলে বিধায় ফারা পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। ফারা হাফ ছাড়ে, পড়ে গেলে নাক মুখ ফাটত নিশ্চিত। তখনই রিজবি বিদ্রুপ করে বলে, মুখে শুধু কথা আছে, এদিকে উঠতে বসতে আমার কাছে আসতে হয়, তোমাকে সহ্য হয় না। তারপরও বিবেক বলল, অসহায় মেয়ে, বাচ্চা, ডাক্তার দেখবি বাচ্চাদের মতো বসে কাঁদবে। ফারা দাঁতে দাঁত চেপে বলল, আপনার কাছে এসে বাচ্চার চেয়ে শতবার উষ্টা খাওয়া ভালো। আর অসহায় মেয়ে মানুষ না কি পরে দেখাবো, নিরালা মুখ মানুষ। হ্যাঁ, কি বললে? কোনটা কি বললাম? একটু আগে বললেছে ওটা। ফারা মুখ বাঁকিয়ে উত্তর দিল, আপনার মাথায় ওসব কথা ঢুকবে না, বেশি শিক্ষিত মানুষ কি না, এসব ভাষা শুনেননি তাই আর জানাও লাগবে না। বলে ফারা গটগটিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে বলল, গেলার হলে আসুন, নয়তো রাস্তা মাপুন, ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। কিছু অসভ্য কথাবার্তা। এই কাপড় কি করে পছন্দ হলে বুঝে না, এর জন্য আমার সাথে এত বড় বেইমানি করলো। রিজবি খাবার টেবিলে বসে আছে। ফারা মুখে হাসি রেখে প্লেট আর পানি নিয়ে আসলো। ফারার হাসি দেখে রিজবি ভ্রু কুচকায়। এর হাসির মানে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। রিজবি শুধু তাকিয়ে দেখছে আর বোঝার চেষ্টা করছে এর মতলব কি। এই নিন, খেতে শুরু করুন। রিজবি এতক্ষণ ফারার দিকে তাকিয়েছিল, যার কারণে প্লেটের দিকে তাকায়নি। ফারার কথায় প্লেটের দিকে তাকালেই আবারও ভ্রুকুচকে আসে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, এসব কি? ফারা না জানার ভান করে বলে, কোথায় কি? রিজবি তাতে দাঁত পিষে একটু রেগে বলে, করলা তরকারি আর করলার ভাজি দিয়েছো কেন তুমি? তুমি জানো না আমি করলা পছন্দ করি না? ফারা ইনোসেন্ট ভাব নিয়ে বলল, কি বলেন? আমি তো শুনেছিলাম করলা আপনার অনেক পছন্দের, এই জন্যেই তো আপনার কথা আর ব্যবহার দুটোই করলার মতো তিতা। ভাবছিলাম এবার থেকে প্রতিদিন করলা তরকারি, করলার ভাজি, করলার জুস খাওয়াবো। ওয়াসি, আই হেট করলা। আমার সামনে থেকে প্লেট সরাও। আর তুমি ইচ্ছে করে সব করেছো, তাই না? না না, আমি ইচ্ছে করে করিনি, আপনার স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রান্না করেছি আমি। এখানে আমি আপনার অপছন্দের করলা জানলে রান্না করতাম না। কথাগুলো বলে মুখ টিপে হাসল। ফারার হাসি রিজবির চোখ এড়ালো না। এবার শিওর হলো ইচ্ছে করে এসব করছে। রিজবি রেগে বলল, খাবো না, তুমি খাও প্রিয় করলা ভাজি। রিজবি খাবার টেবিল থেকে উঠতে নিলে ফারা আটকে দেয়, আরেকটি প্লেট এনে সামনে দেয়। এই নিন আপনার খাবার, খেয়ে উদ্ধার করুন, নয়তো আবার শাশুড়ির কাছে নালিশ করবেন আমি খেতে দিই না। আপনার আবার বিশ্বাস নেই বলতেও পারেন। রিজবি হা হয়ে থাকলো, তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে পাজি মেয়ে। খাবার খাওয়ার সময় রিজবি ফোনে কিছু করছিল, তখনই ফারা ভাবুক হয়ে বলে ওঠে,
আপনার করলা পছন্দ না, তাহলে আপনার কথা করলার মতো তিতা কেন? মিষ্টি পছন্দ করলে তো মুখ দিয়ে মিষ্টি কথা বের হওয়ার কথা। রিজভি ফোন থেকে নজর সরিয়ে ফারার দিকে তাকিয়ে বলে, আমার করলা এবং মিষ্টি কোনোটাই পছন্দ না। কেন, আপনার ডায়াবেটিস আছে নাকি? ফারা প্রশ্নে রিজভি অপ্রস্তুত হয়ে গেল। রেগে বলল, বেশি বপ করে আমার মাথা না খেয়ে ভাত খাও। সবকিছু আপনার অপছন্দ, তাহলে পছন্দের কি? শান্ত পরিবেশ আমার পছন্দের। দয়া করে চুপ থাকিয়ে শান্ত পরিবেশ তৈরি করুন প্লিজ। ফারা মুখ বাঁকিয়ে চুপ করে খেতে শুরু করলো। নেহাতি আজকে একটু জব্দ করতে কথা বলছে, নয়তো ফারার মুখে ঠেকাই পড়েনি তার জন্য শব্দ খরচ করবে। খাওয়া শেষে রিজভি ফোনে কথা বলছিল। ফারা রান্নাঘরে সব গুছিয়ে রাখছে। সোফার উপরে ফারার ফোন বাজছিল। রিজভি কান থেকে ফোন সরিয়ে ফারার ফোনের দিকে তাকালো। স্ক্রিনে বড় আব্বু নামটা জলজল করছে। রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটন শুনতে পাচ্ছে না বোধহয়। রিজভি ফোন মিউট করে একটু জোরে বলে, মেয়ে, তোমার ফোন বাজছে। ফারার সবকিছু গোছানো শেষ, তাই রিজভির কথা শুনে তাড়াতাড়ি আসলো। ফোনটা হাতে নিয়ে দেখে ততক্ষণে কল কেটে গেছে। ফারা শুরু দৃষ্টিতে তাকালো আর বলল, এই মেয়ে, এটা আবার আবার কেমন ডাক? বউ বলে ডাকতে কষ্ট হলে নাম ধরে ডাকবেন। আমার একটা সুন্দর নাম আছে, ফারা রহমান, শুনেছেন? রিজভি অবাক হয়ে চেয়ে আছে। ফারা এভাবে তাকানোর মানে বুঝতে পারল না, তাই হাত নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি? বউ রাখতে বলছো কাকে? তুমি কি আমার বউ হিসেবে নিজেকে মেনে নিয়েছো নাকি? ফারার মুখ আচমকা ভোতা হয়ে গেল। ফারা বলল, এখন কি উত্তর দেব? আমি তো ভুল বলে ফেলেছি। ফারা মুখে কঠিন ভাব নিয়ে উত্তর দেয়, মুখ ফসকে বলে ফেলেছি। ভুল করে অনেক কিছুই তো বলে ফেলি, এ নিয়ে এত অবাক হওয়ার কিছুই নেই। ফারা ফোন নিয়ে উপরে চলে গেছে। রিজভি তার দিকে তাকিয়ে আছে। ফারা ফোন নিয়ে উপরে চলে গেছে। রিজভি তার দিকে তাকিয়ে আছে। ফোনের ওপাশে কেউ হ্যালো হ্যালো স্যার বলেই যাচ্ছে। রাত কেটে সকাল হলো। ফারা সকালেই উঠেছে, কিন্তু আজ তার মনটা বেশ ফুরফুর লাগছে। ভার্সিটিতে যাওয়ার আনন্দেই হয়তো। টেবিলে নাস্তা সাজানো। রিজভি এখনো ওঠেনি, হয়তো আজ কাজ দেরিতে আছে। ফারা হাতে 1 কাপ চা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। স্নিগ্ধ সকালে 1 কাপ গরম চায়ের আনন্দই আলাদা। চা প্রেমীদের কাছে তো আবার চা যে কোনো সময় ভালো লাগে। ফারার চা খাওয়া শেষ, হাতে কাপটা নিয়ে বাহিরে তাকিয়ে আছে। এখন 8টা বাজে, একটু পর খেয়ে ভার্সিটিতে যাবে। তখনই হঠাৎ পেছন থেকে রিজভি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সময় মতো তৈরি থেকো, আমি ড্রপ করে দিয়ে আসবো। ফারা চমকে ফিরে তাকালো আর বলল, ড্রপ করে দিতে হবে কেন? আমি নিজেই যেতে পারবো। রিজভি চোখ কুঁচকে বলল। তুমি কি রাস্তা চেনো? ফারা একটু হোঁচট খেলো। সত্যি, সে তো এখানকার রাস্তা ভালো করে চেনে না। এসেছিল একবার, তবে সেরকম ভাবে চেনে না। কিন্তু রিজভির ওপর নির্ভর করতেও ইচ্ছে করছে না, নিয়ে যে আবার পরে খোটা দিবে। ফারা বলে, গুগল ম্যাপে দেখে চলে যাব। রিজভি হাসলো, তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, তোমার মতো মানুষ তো গুগল ম্যাপে গুলিয়ে গিয়ে অন্যরা দেশে পৌঁছে যাবে। ফারা রেগে গিয়ে বলল, আপনি আমাকে এত বোকা কেন ভাবেন? আর অন্য দেশে যাব কেন? ভাবতে হয় না, তুমি নিজে বারবার প্রমাণ দাও। ফারা দাঁতে দাঁত চেপে বলল, আমি নিজে যাব, দরকার নেই আপনার। যেমন খুশি যাও, শুধু আব্বু ফোন করে বলবে আমি আসতে চেয়েছি, তুমি যাওনি, নয়তো আবার আমাকে দোষ দিও না। রিজভি কাঠ ঝাঁকিয়ে বলল। ফারা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নাস্তা করতে চলে গেল। এই মানুষটার সঙ্গে একদিনও ভালোভাবে কথা বলা সম্ভব না। ফারা একটু ভয় লাগছে। অনেকদিন পর ভার্সিটিতে ফিরেছে। সুস্মিতা, নয়না, শুভ ওদের কাউকে এসে জানায়নি বিয়ের কথা। আজ দেখা হলে কি বলবে? ক্লাসরুমে ঢুকতেই নয়না চিৎকার করে উঠল, এই ফারা, তুই কোথায় ছিলি রে? ফোন বন্ধ কেন? কই হারিয়ে গেছিলি? ফারা চুপ করে আছে। সুস্মিতা চোখ ছোট করে তাকিয়ে বলল, কিছু লুকাচ্ছিস তাই না? ফারা অপ্রস্তুত হয়ে হাসল আর বলল, আসলে একটা ঝামেলা ছিল। নয়না জিজ্ঞেস করল, কি ঝামেলা? তুই কি কিডন্যাপ হয়ে গেছিলি? সুস্মিতা বলল, আরে না রে, আমি তো বললাম এর প্রেম হয়ে গেছে।
ফারা এবার আরো অপ্রস্তুত হয়ে গেল। তারপর বলল, তোমরা কি বলছো? তেমন কিছুই না, অন্য ব্যাপার। সুস্মিতা হেসে বলল। তাহলে কি বিয়ে হয়েছে? সুস্মিতা আর নয়না হাসছে, তবে ফারার চমকে উঠল। সুস্মিতা আর নয়না হাসছে, তবে ফারার চমকে উঠল। সুস্মিতার মজা করে বলা কথাটাই যে সঠিক। ফারার গলায় কথা আটকে আছে। কি বলবে ওদের? বিয়ের কথা বললেই তো সবাই চমকে যাবে। নয়না বলল, এই কি যেন বলা যাচ্ছে বললি, বলছিস না কেন, বল। ফারা একটু ইতস্তত করে বলল, আমার আসলেই বিয়ে হয়ে গেছে। সুস্মিতা নয়না দুজনেই থ হয়ে গেল। নয়না বলল, কি, তুই মজা করছিস? না, সত্যি। ফারার কথায় নয়না হতভম্ব হয়ে বলল। কার সাথে? ফারা চুপ থেকে ওদের দিকে তাকিয়ে ধীরে বলল, ডক্টর রিজভি চৌধুরী। হোয়াট? কোন ডাক্তার? রিজভি চৌধুরী? সুস্মিতা আর নয়নার বলা কথা এত জোরে হয়েছে যার কারণে অনেকে তাদের দিকে চেয়ে আছে। ফারা ওদের চুপ করতে বলে অন্য পাশে নিয়ে গেল। ওদের দুজনের মুখের আদল অবর্ণনীয়। ডাক্তার রিজভি চৌধুরী কি ওই ডাক্তারই? ফারা মাথা দোলায়। সুস্মিতা অবাক হয়। নয়নার মুখ ভার হয়ে আসে অন্য কিছু ভেবে। সুস্মিতা বলে, তুই ওনার মতো একটা বদরাকি ঝগড়ুটে মানুষকে জেনে শুনে কেন বিয়ে করলি? মনে নেই সেদিনের কথা? হসপিটালে তন্ময়কে নিয়ে গিয়েছিলাম, কেমন তাকিয়ে দেখছিল না। ওর মাথা ফেটে রক্ত বাইর হচ্ছিল, আর ওই ডাক্তার বলছিল তন্ময় নাকি গুন্ডামি করে মাথা ফাটিয়েছে। এসব বলে চিকিৎসা করতে দিচ্ছিল না। তোর সাথে কেমন খারাপ ব্যবহার করলো। শুভ তো রেগে গিয়েছিল। তারপর আর একদিন রাস্তায় যখন এই লোক অ্যাক্সিডেন্ট করেছিল, আমরা সকলে গাড়ির জন্য হাত নাড়াচ্ছিলাম, কিন্তু কোনো গাড়ি ছিল না। একটা গাড়ি আসছিল, ওটায় ওই রিজভি চৌধুরী ছিল, কিন্তু উনি ফিরেও দেখেননি। ওনার মধ্যে বিবেক বোধ নেই। সে আবার ডাক্তার হয় কেমনি? সুস্মিতা একটানে সব কথা বলে থামল। নয়না চুপ করে আছে, মনে মনে কিছু ভাবছে। ফারা হেসে বলল, নিয়তি বেঁধে দিয়েছে এই সম্পর্ক, কিছুই করার নেই। বরাবর মুখ চেয়ে করেছি। বাবা মাহীন এই পৃথিবী বড্ড নিষ্ঠুর। যদিও ওনারা আমায় কখনো কষ্ট দেননি, তবু বাবা মায়ের অভাব কাউকে দিয়ে পূরণ হয় না। সেটা মাঝে মধ্যে বুঝতে পারি যখন নিজেকে খুব একা লাগে। যাক, সেসব কথা বাদ দে, যা হবার হয়েছে। ক্লাসে যাই, আর 10 মিনিট বাকি। শুভ কই? শুভ আসেনি? আরে শুভ তো তোর খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। ফোনে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। সেদিন ময়মনসিংহ যাবে বলে ঠিক করেছিল, আমাদের কথাই আর গেল না। ভার্সিটির গেট পেরিয়ে এক যুবক আসছে। মাথা নিচু করে হেঁটে আসছে। হঠাৎ চোখ তুলে সামনে তাকাতেই একটু করে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হাসি মুখে দৌড়ে গেল সেখানে। কি রে ফারা, তোর কোনো খোঁজ খবর নেই, ফোনে পাই না। কি হয়েছিল তোর? আমি তো চিন্তায় শেষ, ভাবলাম কিছু হয়েছে কিনা। শুভর চোখে মুখে জানার আকাঙ্ক্ষা। নয়না তখন একটু চুপ করে আছে। সুস্মিতা ফারার কাঁধে ধাক্কা দিয়ে হেসে বলল, ফারার খোঁজ পাবি কি করে? সে তো আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সুস্মিতার কথাটা শোনা মাত্র শুভর মুখটা হাসি থেকে মেঘের মতো কালো হয়ে গেল। কথাটা যেন তার কানে বাজছে। একবার ভাবছে হয়তো ভুল শুনছে। কি কি বললি? আরে ফারার তো বিয়ে হয়েছে। বলে সুস্মিতা সব খুলে বলতে লাগলো। ফারা চুপ করে আছে। শুভ্র যেন অবিশ্বাস্য কিছু শুনছে। সে সুস্মিতার দিকে চেয়ে তার কথা শুনছে। নয়না শুভর দিকে তাকিয়ে আছে। ও এই ভয়টাই পেয়েছিল। অন্য কেউ না বুঝলেও নয়না ঠিকই বুঝতে পেরেছিল শুভর মনে মনে ফারাকে পছন্দ করে। এজন্য ফারার প্রতি তার যত্ন একটু বেশি করে। সুস্মিতার কথা শেষ। শুভ্রর গলা ধরে এলো। পা যেন অবশ হয়ে আসছে। ফারা ক্লাসে যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। ওই যে স্যার ক্লাসে যাচ্ছে, চল। ওরা তিনজন ক্লাসে যাওয়ার জন্য আগত হলো। শুভ্র দাঁড়িয়ে আছে। ফারা ডাকলো, কিরে যাবি না? শুভ্র কোনো মতে ধরা গলার ধীর বলল, আমার একটা কাজ আছে, পরে আসছি। কথাটুকু বলে ওপাশ ফিরল। চোখে তার পানি টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। কেউ যেন না দেখে সেজন্য ধীর পায়ে হেঁটে ভার্সিটির এক নিরিবিলি জায়গায় গিয়ে একটা বেঞ্চে বসে পড়ল।
শুভ মাথা নিচু করে রইল। অনেকক্ষণ চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। চোখগুলো একটু লাল হয়ে গেছে। মাথা নিচু থেকে উঁচু করে পকেট থেকে ফোনটা বাহির করে। স্ক্রিনে তাকিয়ে চোখে পানি নিয়ে ব্যর্থ প্রেমিকের মতো বিলাপ করছে। ভাগ্য বোধহয় একেই বলে, যারে ভালোবাসলাম সে জানলো না তার আগে অন্য কারো হয়ে গেল। কেন এমন হলো? আমি তো তারে মনে মনে শতবার চেয়েও পেলাম না, অথচ সে ব্যক্তি না চেয়েও অবজ্ঞা করেও পেল। সে ভালো না বেশেও পেল, আর আমি এত ভালোবেসেও পেলাম না। এ কেমন নিয়তি! ভালোবাসলাম সুখ পাওয়ার আশায়, কিন্তু কপালে জুটল দুঃখ না পাওয়ার বেদনা। একেই বোধহয় ওরা কপাল বলে। শুভ নিজের ভাগ্য নিয়ে বিদ্রূপ করে হেসে উঠল। বসা থেকে উঠে পা বাড়ালো কোনো এক গন্তব্যের পথে। সময় বয়ে চলছে তার নিজস্ব গতিতে। সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের জীবন। কারো জীবনে আসছে সুখ, আবার কারো জীবনে আছড়ে পড়ছে অনাবিল দুঃখ। সেদিনের পর কেটে গেছে 5 দিন। শুভ সেদিনের পর আর ভার্সিটিতে আসেনি। ফারা সুস্মিতা অনেকবার কল দিয়েছে, কিন্তু কল ঢোকে না। শুভর না আসার কারণ ওরা দুজন না বুঝলেও নয়না ঠিকই বুঝল। ফারা অন্য কারো হয়ে গেছে এটা শুভ মানতে পারেনি, এজন্য তার সামনে আসছে না। সামনে আসলে ফারাকে দেখলে কষ্ট বাড়বে, মনে পড়বে যাকে ভালোবাসে সে এখন অন্যের স্ত্রী। নয়না শুধু চুপ থেকে ওদের কথা শোনে, কিছু বলে না। ফারা প্রথম দিন একা গেলেও তারপর থেকে রিজভির সাথে ভার্সিটিতে যায়। মাঝে একদিন যায়নি, 2 দিন ধরে ভার্সিটি যাওয়া আসা করছে। রিজভিও কোনো কথা ছাড়াই ড্রপ করে দিয়ে আসছে। তবে রিজভির মুখে সেই একই গম্ভীর ভাব, কোনো কথা নেই। ফারা মনে মনে বলে, এই মানুষটার মুখে রসকস নেই, কখনো মিষ্টি কথা বেরোই না। গাড়িতে চুপচাপ থাকে, দুটো কথা বলে না। মনে হয় গাড়িতে সে একাই, সাথে আর কেউ নেই। নিজে তো কথা বলে না, আবার আমি কিছু বলতে গেলেই বলবে বেয়াদব মেয়ে। রিজভি ফারাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেছে নিজের কাজের জায়গায়। ফারা ভার্সিটির ক্যান্টিনে বসে আছে। নয়না আর সুস্মিতা পাশে বসে আড্ডা দিচ্ছে। তখনই তন্ময় এলো, কিন্তু শুভ আজও আসেনি। শুভর না আসার কারণটা ফারা বুঝতে পারছে না। তন্ময় খোঁজ করেছে, ও নাকি বাসায়ও নেই। নয়না বুঝতে পারলেও বলছে না। এই ফারা, তুই কিভাবে মেনে নিলি ওই রিজভি চৌধুরীকে? তন্ময় হঠাৎ প্রশ্ন করল। ফারা একটু অন্যমনস্ক ভঙ্গিতে বলল, বরাবর কথা ফেলতে পারেনি, তার আশার ইচ্ছেকে অপমান করতে পারেনি। তন্ময় ফের প্রশ্ন করল, কিন্তু তুই কি খুশি? তোর মুখে তো আগে সেই উচ্ছ্বাসটা নেই। ফারা হেসে বলল, সবসময় তো জীবন নিজের ইচ্ছায় চলে না তন্ময়, মেনে নিতে শিখতে হয়। ঠিক তখনই বাইরে গেট দিয়ে শুভকে আসতে দেখা গেল। শুভর মুখে সে আগের উচ্ছ্বাস নেই, মলিনার ক্লান্ত দেখাচ্ছে তাকে। 4 জনের চোখে পড়তে শুভ একটু দাঁড়িয়ে গেল, দূর থেকে নিজেকে সান্ত্বনা দিল। সকলের কাছে দুর্বল হওয়া যাবে না, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। দূরে থাকতে চাইলাম, কিন্তু এ বেহায়া মন দূরত্ব মানতে চায় না। হোক না সে অন্যের, চোখ ভরে দেখতে তো বারণ নেই। সে না হয় অন্যের পাশে হাসুক, আমি না হয় সে হাসি দূর থেকে দেখে তৃপ্তি মেটাবো। আমি ভালোবাসতে চেয়েও পারলাম না তাকে অন্য কেউ ভালোবাসুক, ভালো রাখুক, এই দেখেও শান্তি পাবো। এতে যদি আমার এক বুক হাহাকার যন্ত্রণা হয়, তবুও হোক, আমার যন্ত্রণা লুকিয়ে সে ভালো থাক। শুভ ধীরে ধীরে এগিয়ে আসছে। ফারা ওর দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি তাদের দুজনের দিকে। একজনের দৃষ্টিতে তার প্রিয়তমাকে দেখার আকুলতা, অন্যজনের দৃষ্টি প্রশ্নবিদ্ধ। কি রে শুভ, 2 দিন ধরে কোথায় ছিলি? সুস্মিতা প্রশ্ন করল। শুভ হেসে বলল, আরে একটু ব্যস্ত ছিলাম, কাজ ছিল কিছু। নয়না চিন্তিত চোখে বলল, তুই ঠিক আছিস তো? ঠিক আছে। শুভ মুচকি হাসল, কিন্তু সেই হাসিতে বিষাদের ছাপ স্পষ্ট। ফারা খেয়াল করল, শুভ আগের মতো চোখে চোখ রেখে কথা বলছে না। একটা অপরাধবোধ যেন মনের মধ্যে জেঁকে বসেছে। শুভর এই পরিবর্তনটা ফারার মনকেও ভারী করে তুলল, কিন্তু কারণ কি তা বুঝতে পারল না। পারবে বা কি করে, সে তো সেরকম কিছু ভাবনাই আসেনি।
ক্লাসে শুভ অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। তন্ময় খেয়াল করছে ওর কিছু তো হয়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তন্ময় শুভর পাশে আরেকটু সরে এসে বসলো। শুভর কাঁধে হাত রেখে বলল, কিরে, ক্লাসে মনোযোগ নেই, কি ভাবছিস? তোর কি হয়েছে বলতো? আমরা সবাই চিন্তায় আছি। কোনো সমস্যা হলে ওদের না হোক, অন্তত আমায় বল। শুভ ম্লান হেসে বলল, কিছু না রে, জীবনে তো মাঝে মাঝে এমন সময় আসে যখন নিজের সাথেই লড়াই করতে হয়। তন্ময় কপাল কুঁচকে বলল, তোর কথা আজকাল বুঝতেই পারি না, এত গম্ভীর ভাব কেন তোর মধ্যে? শুভ কিছু না বলে শুধু মুচকে হেসে জানালার বাইরে তাকালো। তার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে এত কাছে থেকে দেখতে পাচ্ছে, অথচ সে তার নয়। এই ভাবনাটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। শুভর এমন পরিবর্তনটা তুই খেয়াল করেছিস? আগে তেমন ছিল না। ফারা চিন্তিত মুখে বলল, মনে হচ্ছে যেন সে কিছু আড়াল করার চেষ্টা করছে। ক্লাস শেষ করে শুভ একা দাঁড়িয়ে ছিল। শুভ একটু আগে বেরিয়ে এসেছে। ফারা পরে আসছে। তোর কি মন খারাপ? ফারা আচমকা শুভর দিকে তাকিয়ে প্রশ্ন করল। শুভ মুখে কিছুটা হাসির রেখা টেনে বলল, না তো, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? ফারা কৃত্রিম হাসি দিয়ে বলল, একদম ঠিক। ঠিক তখনই একজন লোক এসে বলল। এখানে ফারাকে? নিজের নাম শুনে ফারা পেছনে ঘুরল। একটি ছেলে দাঁড়িয়ে আছে। চেনা তো মনে হচ্ছে না। যে আমি ফারা। কেন, কি হয়েছে? ম্যাম, আপনাকে আপনার হাজবেন্ড ডাকছে। ফারা অবাক হলো। উনি তো হসপিটালে থাকার কথা, কখনো তো নিতে আসেননি, আর আসবেন বলেননি। আপনি তাড়াতাড়ি যেতে বললো। আপু তাড়াতাড়ি যেতে বললো, আপনি যান। ছেলেটি চলে গেল। ফারা চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর শুভর ঘাড়ে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, তোর কি হয়েছে জানি না, তবে যাই হোক কখনো ভেঙে পড়বি না। জীবনে অনেক খারাপ সময় আসে, তো আমাদের জন্য ভালো কিছুই নিয়ে আসে। হয়তো সাময়িক মনে হয় এটা ঠিক না, কিন্তু মনে রাখবি খারাপ সময়ের পর ভালো সময় আসে। শুভ চুপ করে শুনল। ওর দৃষ্টি ফারার দিকেই। এ সান্ত্বনা মানে অন্য কোনো ব্যাপারে হলে হয়তো ভালো লাগতো, কিন্তু এবেলায় ভালো লাগলো না। শুভ বলল, খারাপ সময়ের পর ভালো সময় ঠিক হয়ে আসবে, কিন্তু সে তো আসবে না। এমন ভালো সময় আমি চাইনি যে ভালো সময়ে তাকে পাবো না। কথাগুলো শুভ মুখ ফুটে বলতে পারল না। কথাগুলো রয়ে গেল অন্তরে। ফারা ততক্ষণে গেটের দিকে ছুটছে। দূর থেকে রিজবি ফারা আর শুভকে দেখল। ছেলেটাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছে। মনে করার জন্য মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল, হ্যাঁ, ছেলেটাকে ফারার সাথে হসপিটালে দেখেছে। রিজবি মনে মনে বলল, যেদিন ফারার সাথে বিপদ লেগেছিল, ওই ছেলেটি ওকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল। মনে হচ্ছিল ফারাকে কিছু বললে ওর গায়ে লাগছিল। তবে ফারার সাথে তার সম্পর্ক কি? প্রেমিক হয়তো? এই প্রশ্ন নিজের মনে আসতে সে অবাক হলো আর বলল, যদি প্রেমিক হয়ও, তাতে আমার কি? আমি তো তাকে ডিভোর্স দেব বলেছে। তাহলে না। আর কিছু ভাবার আগেই ফারা এসে বলল, সূর্য আজকাল পশ্চিম দিকে ওঠে। এত ভালো কবে থেকে হলেন? ঠ্যাস মারা কথা না বলে পেটে পথে হজম হয় না। ভাত হজম হয়, কিন্তু আপনার করা আলগা পিরিত হজম হয় না আমার। শুধুমাত্র শ্বশুরের ভয়ে এইসব আলগা পিরিত করছেন, তাই না? তোমাকে এত কিছু জানতে হবে না, বাসে চলো তাড়াতাড়ি, কাজ আছে। কি কাজ? কিসের কাজ? ফারার পরপর প্রশ্নে রিজবি বিরক্ত হলো। বিরক্তি চাহনি নিয়ে বলল, এত প্রশ্ন করো কেন? গাড়িতে ওঠো, তারপর বলছে। ভাব। ফারা মুখ পাকালো আর বলল। ফারার মুখ পাকালো রিজবির চোখে পড়ল। নিত্যবারের মতোই বলল, বেয়াদব। শুভ এতক্ষণ গেটের সামনে আড়ালে দাঁড়িয়েছিল। কথা শুনতে না পেলেও শুধু দেখলো মানুষটাকে, যে তার ভালোবাসা ছিনিয়ে নিল। রিজবি আর ফারা গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। শুভ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছে। মনে মনে ভাবল, হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় পরাজয়, কিন্তু তবুও আমি তাকে ভালোবাসবো। হয়তো দূর থেকে ভালোবাসবো চিরকাল। নয়না পেছন থেকে শুভর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়,
কখনো কখনো ত্যাগ করাও ভালোবাসা। তুই নিজেকে কষ্ট দিচ্ছিস শুভ। শুভ নিঃশব্দে নয়নার কথা শুনে আবার মুচকি হাসল। মনে মনে ভাবল, তাকে সুখী দেখতে চাই, তাই এই দূরত্ব মেনে নিচ্ছি। হয়তো একদিন ফারা সত্যি সুখী হবে, আর আমি তখনও দূরে দাঁড়িয়ে তার হাসি দেখব। গাড়িতে বসে ফারা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। রিজভি গাড়ি চালাচ্ছে, মুখে সেই একই গম্ভীর ভাব। অনেকক্ষণ চুপ থাকার পর ফারা আর থাকতে পারল না, প্রশ্ন করে বসল। আপনি হঠাৎ আজ নিয়ে যেতে এলেন কেন? রিজভি এক চোখ তুলে তাকালো আর বলল, তোমাকে নিতে আসতে হলে অনুমতি নিতে হবে নাকি? ফারা বিরক্ত হয়ে বলল। এভাবে হঠাৎ এলে তো মনে প্রশ্ন জাগবেই। রিজভি ফারার দিকে তাকিয়ে বলল, বাড়িতে মেহমান এসছে, বেশ সময় ছোট মামা মামি যেতে পারেনি, দেশের বাইরে ছিল, তা আজকে তোমাকে দেখতে আসছে। ফারা কিছুটা বিব্রত বোধ করে বলল। ও ঠিক আছে। রিজভি চুপ করে গাড়ি চালাতে লাগলো। হঠাৎ তার মুখের ওপর চুল উড়ে আসে। রিজভি বিরক্ত নিয়ে ফারাকে কিছু বলতে তার দিকে তাকালেই থমকে যায়। ফারা আনমনে গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। গায়ে গোলাপি রঙের থ্রিপিস পরা, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। চুলগুলো ছেড়ে দেওয়া বেধায় বাতাসে চুল উঠছে। সবকিছু মিলিয়ে হঠাৎ রিজভির মনে হয় অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন স্নিগ্ধ পরি। রিজভি অপলক তাকিয়ে আছে। গাড়ি স্লো হতে হতে থেমে গেছে। গাড়ি থামতেই ফারা মাথা তুলে এদিকে তাকায়। রিজভি তার দিকে তাকিয়ে আছে দেখে একটু ভড়কে যায়, সাথে অবাক হয়। ফারার হাতের আঙ্গুলে তড়ি বাজাতেই রিজভি চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলে, কি করছিলাম আমি? ওই মেয়ের দিকে এরকম ভাবে তাকিয়েছিলাম। এসব বলে সে নিজেই নিজেকে শাসায়। ফারা বলে, এমন ভাবে তাকিয়েছিলেন কেন? খুব তো ভাবলেন, মনে হয় মেয়েদের থেকে অ্যালার্জি আছে আপনার। ফারার গা জ্বালানো কথায় রিজভির কিছু মনে হতে তেতে উঠল। দাঁত কিরমির করে বলল, আমি মেয়েদের দিকে তাকিয়ে থাকি না, মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে। আর কি বললে, অ্যালার্জি আছে কিনা তাই তো? হ্যাঁ, অ্যালার্জি আছে তোমাতে। আমি তোমার দিকে তাকিয়েছিলাম না, আমি জানলা দিয়ে সবুজ প্রকৃতি দেখছিলাম। ওদিকে একটা হ্যাঁ সেই তো, সারাদিন মেয়েদের সাথে হসপিটালে থাকেন, তারা অ্যালার্জি কাটানোর ওষুধ আর আমি অ্যালার্জির কারণ। আহা কি সুন্দর কম্বিনেশন, আমি অসুখ আর তার ওষুধ। চোখ করবে নাকি গাড়ি থেকে ফেলে দেব? ফারা রেগে তাকালো আর বলল, আমার ফেলে দিলে আপনার 14 গোষ্ঠী জেলে যাবে। আমার 14 গোষ্ঠী তো বেঁচে নেই, কবর থেকে তুলে জেলে দিও। আর তাছাড়া তুমি কি তাদের চেনো? ফারা ভাবলো আর বলল, তাই তো মনে হচ্ছে বলা একটু বেশিই হয়ে গেছে। চিনি না তো কি হয়েছে, চিনে নেব, 14 গোষ্ঠী না হোক 4 গোষ্ঠীকে জেলে পাঠাবো। আমি তো নিজেই চিনি না। ঠিক আছে পাঠাইও, এখন তাহলে ফেলে দিই। রিজভি গাড়ি ধীর গতিতে এনে গাড়ির দরজা খোলে। ফারা ভয় পেয়ে যায় আর বলে, সত্যি ফেলে দেবে নাকি? চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে তো আমি তো শেষ। ফারা তড়িঘড়ি করে রিজভির হাত ধরল, আরেক হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলল, প্লিজ না, আমি এখনই মরতে চাই না। আমার এখনো সংসার করা বাকি, জামাইকে নিজের কথায় উঠানো বসানো বাকি, জামাইয়ের পকেট থেকে টাকা সরানো সব পূরণ বাকি করা আছে এখনো। রিজভি হা হয়ে গেছে, তার দৃষ্টি ফারার দিকে। ম্যাচিওর মেয়েটাও এমন বোকা কথা বলতে জানে? হয়তো এসব ভাবে তাই বলছে। রিজভির হাসি পেল কিন্তু হাসলো না। চোখ ঘুরিয়ে নিজের হাতের দিকে তাকালো যেখানে ফারা ওর হাত ধরে আছে। রিজভির দৃষ্টি অনুসরণ করতেই ফারা হাত ছেড়ে দিল, নিজের জায়গায় ঠিক হয়ে বসলো। রিজভি গাড়ির স্পিড বাড়ালো। গাড়ি থামলো ওদের বাসার সামনে। ফারা নেমে ভেতরে ঢুকলো। রিজভিও তার পেছন পেছন আসছে। ড্রয়িং রুমে প্রবেশ করতেই একজন মাঝবয়সী মহিলা ফারাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বললেন, এই মেয়েই তো সেই মেয়ে, রিজভির বউ। ফারা ওনাদেরকে সালাম দিলেন, হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। রিজভির মামা হেসে বললেন, হ্যাঁ ফারাও আমাদের বড় আদরের পুত্রবধূ। মহিলা ফারাকে জড়িয়ে ধরে বললেন, খুব মিষ্টি মেয়ে তো, শুনেছি রেনুর পছন্দ না, কিন্তু বৌমা তো মাশাআল্লাহ, অপছন্দ হওয়ার কারণ দেখছি না। ফারা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, ভাইয়া, এতদিন পর দেখা, আমাকে চিনতে পেরেছো? রিজভি তাকিয়ে দেখলো মেয়েটি হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। ও তানহা,
তুমি তো অনেক বড় হয়ে গেছো। তানহা মিষ্টি হেসে বলল, তুমি একদম বদলাওনি, সেই একই রকম গম্ভীর, আর কিছু বোঝো না? ফারা অবাক হয়ে তাকিয়ে আছে। রিজবির মুখে এমন মিষ্টি কথা আর হাসি সে আগে কখনো দেখেনি। তানহার সাথে কথা বলার সময় রিজবির চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস। তানহার বাবা হেসে বললেন, তানহা তো ছোটবেলা থেকে রিজবির খুব আদরের, একসাথে বড় হয়েছে। ফারা মনে একটু অস্বস্তি হলো। তানহাকে রিজবি কেন ওর সাথে এত হাসি মুখে কথা বলছে? আমি কিছু জিজ্ঞেস করলে তো মুখ ভার হয়ে যায়। এমন ভাবনায় ফারা নিজেই অবাক হলো। হিংসে হচ্ছে আমার, সিরিয়াসলি? ওনারা রাতে খেয়ে চলে যাবেন, তাই ফারা রান্না বসায়। কাজের খালা আজ আসেনি, তাই একা রান্না করতে হচ্ছিল। তখনই মামি শাশুড়ি আসেন, উনি রান্নায় হেল্প করেন। বেশ ভালো মানুষ তিনি, যতটুকু ফারা বুঝল। রাতের খাবারের সময় তানহা রিজবির পাশেই বসেছিল, ফারা একটু দূরে বসেছিল। রিজবির মামা বললেন, ফারা মা, তুমি তানহার পাশে বসো, আগের অভ্যাস তো বদলায়নি, তুমি কিছু মনে করিও না। ফারা একটু সংকোচ নিয়ে বসল। তানহা হেসে বলল, ভাবি, আপনি এত সুন্দর কেন? ভাইয়ার সাথে খুব মানায়। ফারা হেসে বলল, না, তেমন কিছু না। রিজবির মামা মামি তানহা ওরা চলে গেছেন। ফারা তাদের বিদায় দিয়ে নিজের রুমে যায়, কিন্তু রুমে ভালো লাগছিল না। শুভর কথা মনে পড়ল। হঠাৎ ওর কি হলো? ফারা এই রাতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদ পুরো অন্ধকার, কিন্তু আকাশে চাঁদ উঠেছে। ফারা একবার চাঁদের দিকে তাকালো, তারপর ফোন বাহির করে শুভর নাম্বারে কল দিল। প্রথমবার রিং হওয়াতেই কল ধরল। মনে হয় তারই কলের অপেক্ষায় ছিল। হ্যালো, বল। তোর কি হয়েছে আমার বলতো? কিছু না রে, এমনি ভালো লাগছে না তাই। কাউকে ভালোবাসিস? ফারার প্রশ্নে শুভ চমকে উঠল। শুভ মনে মনে বলল, ফারা আবার বুঝতে পারলো না তো? বুঝতে পেরে যদি দূরে যায়, তখন চোখের দেখাটাও দেখতে পারবো না। কি হলো বল? শুভ ভাবনা থেকে বেরিয়ে উত্তর দিল, দূর থেকে বাসি, তাকে চাওয়ার অধিকার নেই এমন না, তাকে চাওয়াও এখন অপরাধ। ফারা জানতে চাইল, কে সে? শুভ অনুরোধ করে বলল, সেটা জানতে চাস না প্লিজ, আমি তার নাম বলতে চাই না, শুধু দূর থেকে ভালোবাসবো। ওই যে একটা গান আছে না, দূর হতে তারে আমি সাধিব, গোপনে বিরহ ডরে বাঁধিব, ঠিক এমনভাবেই তাকে দূরে হতে দেখিব, চোখেরও তৃষ্ণা মিটাবো। ফারা আর কিছু জানতে চাইল না। কল কেটে গেল। ফারা কিছু ভাবছে। ওদিকে শুভ ফোনের স্ক্রিনে ফারার ছবি দেখছে আর হাসছে। সে হাসিতে আছে না পাওয়ার যন্ত্রণা, ভালোবাসা হারানোর বেদনা। ফারা আকাশের দিকে তাকিয়ে নিজের কথা ভাবছিল। জীবন কোথায় থেকে কোথায় আসলো? জীবনের হিসেব নিকেশ মেলানো কঠিন। বাবা মায়ের কথা বেশ মনে পড়ছে। মা থাকলে মন খারাপে তার কোলে মাথা রাখতাম আমি, ফোন করে কথা বলতে পারতাম। মায়ের আঁচলে যে ঘ্রাণ, সে সুবাস পায় না কত বছর। হাজার হাজার টাকার পারফিউমও ফেল হয়ে যাবে মায়ের ঘ্রাণের কাছে। মায়েদের শরীরে আলাদা একটা স্নেহ, ভালোবাসাপূর্ণ একটা ঘ্রাণ থাকে। যার বাবা মা নেই সেই বুঝতে পারবে তার ব্যথা। ফারার ভাবনার মধ্যে হঠাৎ রিজবি পেছনে এসে দাঁড়ালো। এত রাতে এখানে দাঁড়িয়েছো কেন? ফারা একটু চমকে উঠল। রিজবিকে দেখে বুকে থুথু দিল, তারপর আকাশ পানে তাকিয়ে বলল, এমনি আসছি। রিজবি কিছুক্ষণ চুপ থেকে বলল, তানহা ছোটবেলায় এখন অনেকদিন ছিল, তখন খুব ছোট ছিল, আমি ওকে ছোট করে মতো দেখতাম। ফারা একটু হেসে বলল, আমি তো কিছু বলিনি। রিজবি হঠাৎ ফারার দিকে তাকিয়ে বলল, তোমার চোখে প্রশ্ন দেখেছি তাই বললাম। ফারা অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি আবার চোখের ভাষা বুঝতে পারেন? যে টেরা চোখ তার আবার ভাষা না বোঝার কি আছে? আমার তো সেরকম কেউ নেই। তো কি আমার আছে নাকি? আছে কিনা তাদের ভার্সিটিতে গিয়ে দেখলাম। কি বললেন? ভার্সিটিতে যে ছেলের সাথে কথা বলেছিল সে তো তোমার দিওয়ানা মনে হয়। ফারা রেগে গিয়ে বলল, ফালতু কথা বলবেন না। সে আমার বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড। তাছাড়া দিওয়ানা হোক বা প্রেমিক, তাতে আপনার কি? আপনি তো বলেছিলেন আমাকে ডিভোর্স দেবেন, তখন না হয় ওর কাছেই যাব। কথাগুলো বলে ফারা ছাদ থেকে নেমে গেল।
রিজবি সেদিকে তাকিয়ে আছে। ফারা কথাগুলো এমনি রিজবিকে বলেছে। রিজবি ধীরে বলল, বেয়াদব মেয়ে, এর মুখ থেকে কখনো সোজা কথা বাহির হয় না, শুধু ঝগড়া আর বাঁকা বাঁকা কথা জানে। পরের দিন ভার্সিটিতে ফারা, সুস্মিতা, তন্ময় কেউ আসেনি, শুধু শুভ আর নয়না এসেছে। শুভ ক্লাসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু মন কোথায় যেন হারিয়ে গেছে। নয়না পাশে এসে বলল, এত অন্যমনস্ক কেন? শুভ বিষণ্ণ হেসে বলল, তাকে ভুলতে পারছি না নয়না, যতই চেষ্টা করি না কেন মনে হয় সে আমারই ছিল, অথচ এখন অন্যের। নয়না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা তো শুধু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তোর ত্যাগটাই হয়তো ফারহাকে সুখী করবে। শুভর চোখে জল টলমল করছে। আমার ভালোবাসার মানুষটা অন্য কারো পাশে সুখী থাকলে আমিও সুখী হব। নয়না মুচকি হেসে বলল। তুই বরাবরই এমন পাগল। নয়না শুভর দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো। কিভাবে যেন তার শুভর প্রতি একটা অনুভূতি তৈরি হয়ে গেছে। কখন কিভাবে বুঝতে পারেনি। শুভর এই অবস্থা দেখে তার ভালো লাগলো না। মাঝে মধ্যে ফারাকে তার হিংসে হয়। যদি মেয়েটা ফারা না হয়ে সে হতো তবে শুভ এত কষ্ট পেত না। তবে নয়না ঠিক করে নেয় শুভকে স্বাভাবিক করবে, আর সেটা নিজের ভালোবাসা দিয়েই। হয়তো সময় লাগবে, কিন্তু হাল ছাড়বে না। রিজবি রেডি হয়ে হসপিটালে চলে গেছে। ফারার আজ কিছু ভালো লাগছে না, বিধায় আজ ভার্সিটিতে যায়নি। রিজবি আজ যাওয়ার আগে বলে গেছে বাসা থেকে না বেরোতে, আর কিছু লাগলে যেন দারোয়ানকে বলি, না হলে ফোন করতে। ফারা একটু অবাক হয়েছিল, সাথে মুখ বাঁকিয়ে মনে মনে বলেছিল, আপনাকে বলতে যাব কোন দুঃখে। ফারা রুমে বসে আছে, জানালা দিয়ে দূরে তাকিয়ে আছে। জানালা দিয়ে বাগানটা দেখা যাচ্ছে। ফারার মনটা আজ বিষণ্ণ, সবকিছু কেমন এলোমেলো লাগছে। বাগানের দিকে তাকালেও মনটা ভালো হয়ে যায়। ফারা সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো বড় রাখি আপুকে একটা ফোন করি। ফারা রাখিকে কল করতেই রাখি কল ধরল। কিছুক্ষণ কথা বলে রাখার জন্য প্রস্তুতি নিতেই রাখি প্রশ্ন করলো, তুই ভালো আছিস? রিজবি কি কোনো খারাপ ব্যবহার করে? ফারা কি উত্তর দেবে বুঝতে পারে না। আসলে কি সে ভালো আছে? নিজের করা প্রশ্নের উত্তর তার কাছেই নেই। যদিও তেমন খারাপ ব্যবহার আজকাল চোখে পড়ে না, শুধু মুখে একটা কথা বলে বেয়াদব মেয়ে। কি রে, কি হলো? ফারা আনমনে থেকে ফিরে আসলো। জীবন এমন একটা জিনিস, সেখানে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি, ভালো থাকার চেষ্টা করতে হয়। আর উনি খারাপ ব্যবহারও করে না, ভালো ব্যবহারও চোখে পড়ে না। আছি দুজন দুজনের মতো। নীর হয়তো একটাই, তবে আমাদের অভ্যাস, চলাফেরা, মতবাদ, এমনকি বুড়ির কিঞ্চিত মিলও নেই, যাকে এক কথায় বলা যায় দুই মেরুর মানুষ। রাখির দিকে তাকিয়ে উত্তর দিল। রাখির কল কেটেছে অনেক আগেই। ফারা এবার মুখ ডুবালো বইয়ের মধ্যে। কয়েকদিন যাবৎ ভার্সিটি যাওয়া আসা হলেও বাসায় পড়তে বসা হয় না অনেক দিন। এভাবে চলতে থাকলে পড়াশোনা লাটে উঠবে, সাথে স্বপ্ন কাচের মতো ভেঙে যাবে। তা হতে দেওয়া যাবে না। জীবন কোথায় দাঁড় করায় তা ঠিক জানে না, তবে ফারার কিছু করতে হবে। এসব ভেবে ফারা পড়তে বসেছে। প্রায় 2 ঘন্টা হলো ফারা মন দিয়ে পড়ছে। তখনই বেডের পাশে থাকা ফোনটা বেজে উঠল। ফারার মন বই থেকে সরে ফোনের দিকে নজর গেল। হাতে থাকা বইটা টেবিলে রেখে উঠে গেল। বেড থেকে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে আনিস আঙ্কেল লেখা। নাম্বারটা বিয়ের আগে থেকেই সেভ করা ছিল, তখন এই নাম দিয়েছিল, আর চেঞ্জ করা হয়নি। জীবন বদলে গেছে। মানুষটা আঙ্কেল থেকে শ্বশুর হয়েছে, কিন্তু ভালোবাসা, মায়া, মমতা বাবার মতো দেয়। ফারা কলটা ধরল। ওপাশ থেকে আনিস চৌধুরী বলল, ফারামা, রিজবি কোথায়? বাসায় নাকি হসপিটালে? ফারা চমকালো, উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, কেন বাবা, কিছু কি হয়েছে? উনি তো হসপিটালে গেছেন সেই সকালে। না মা, কিছু হয়নি, তবে রিজবির সাথে জরুরি কথা আছে। আমাদের এখানে হসপিটাল তৈরির বিষয়ে কিছু কথা ছিল, কিন্তু রিজবির ফোনে কল ঢুকছে না। হসপিটালের নাম্বার জানা নেই, তাই বাধ্য হয়ে তোমাকে ফোন দিলাম। ওর সাথে আজকেই কথা বলতে হবে। সকাল থেকে কল ঢুকছে না। ওর আসতে হয়তো রাত হবে, কিন্তু দিনের মধ্যে কথা বলতে হবে। ফারা আশ্বস্ত করল। ঠিক আছে বাবা, আমি দেখছি।
ফারা রুম থেকে বেরিয়ে রিজভির রুমে ঢুকলো। এই প্রথম এই রুমের ভিতরে আসলো। রুমের চারিদিকে চোখ বলিয়ে কিছু খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তখন ওয়ার্ড্রবের দিকে নজর গেল। সেখানে গেল উদ্দেশ্য ওয়ার্ড্রবের ড্রয়ার খোলা। একবার ভাবলো অনুমতি ছাড়া হাত দেওয়া ঠিক হবে কিনা, তারপর ভাবলো এছাড়া উপায় নেই। ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে নির্দিষ্ট জিনিসটি পেল। রিজভির কার্ড ওখানে, ওর দুটো ফোন নাম্বার দেওয়া আছে। যদিও আনিস চৌধুরীর থেকে নিতে পারত, কিন্তু সেটা অন্যরকম দেখাতো। ভাবতো এতদিনেও একসাথে থেকেও নাম্বার কারো নেই, এটা কেমন দেখায়। ফারা রিজভির নাম্বারে কল দিল, কিন্তু ঢুকলো না। পরপর 2 নাম্বারে কল দিল, কিন্তু একটাতেও কল গেল না। এখন কি করি? বাবা তো বললো আজকে দিনের মধ্যে কথা বলতে হবে, এদিকে কল যাচ্ছে না, তাহলে করিটা কি? আমি কি করি? ফারা ভাবতে লাগলো। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, হসপিটালে যেতে হবে, এছাড়া বুদ্ধি নেই। তাই বাধ্য হয়ে ফারা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল রিজভির উদ্দেশ্যে। ফারা হসপিটালে পৌঁছে গেছে। আগে থেকে চিন্তাবিধায় কোনো অসুবিধা হয়নি। রিক্সা থেকে নেমে ফারা সোজা হসপিটালের ভেতরে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলো, তারপর রিজভির চেম্বারের দিকে যেতে নিলে একজন স্টাফ থামিয়ে দেয়। ম্যাম, আপনি পারমিশন ছাড়া কোথায় যাচ্ছেন? ফারা পেছনে তাকিয়ে আমতা আমতা করে বলল, ওই ডক্টর রিজভির সাথে একটু দরকার ছিল। ডক্টর রিজভি স্যার কেবিনে নাই। কোথায় আছেন উনি? ডক্টর রিজভিকে দিয়ে আপনার কি কাজ? মেয়েলি কণ্ঠ শুনে ফারা বাম পাশে তাকালো। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে সাদা পোশাক দেখে বোঝা যাচ্ছে সেও ডাক্তার হয়তো। মেয়েটিকে সে দেখেছিল মনে হচ্ছে। মেয়েটি আরো এগিয়ে আসলো, আবার বলল, কি হলো বলুন, ডক্টর রিজভিকে দিয়ে আপনার কি কাজ? ফারা বুঝতে পারলো না কি বলবে। নিজেকে রিজভির স্ত্রী হিসেবে পরিচয় দিবে সে উপায়ও নেই। রিজভি নিজেই চায় না, সেখানে ও সাহস পেল না, তাই আমতা আমতা করে বলল, আসলে আমার একটু দরকার ছিল। ডক্টর রিজভি যার তার সাথে দেখা করেন না, তিনি কাজে ব্যস্ত থাকেন। তাছাড়া আপনি কে চেনা নেই জানা নেই, মুখে বললেই পার্সোনালভাবে দেখা করতে এসেছেন। ফারা বলার মতো আর কিছু পেল না। মেয়েটা তাকে ছোট করার চেষ্টা করেছে। ডক্টর রিজভি এখন কাজে গেছে, আপনি পরে আসুন। আমার এখনই কথা আছে। ফারাকে কথা শেষ করতে দিল না, তার আগেই মেয়েটি থামিয়ে দিয়ে বলল, যা বলার পরে বলবেন, আর এদিকে নয় ওদিকে অপেক্ষা করুন। ফারা দাঁড়িয়ে আছে। দেখা করতে হবে, কথা এক্ষুনি বলতে হবে, বিকেল হয়েছে, সময় নেই। কিন্তু উনি কোথায়? হয়তো ফারার মনের কথা রিজভি শুনতে পেল। তখনই পিছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, এখানে তো ভিড় কেন? ফারা তাকালো, রিজভিকে দেখে স্বস্তি পেল। রিজভি অবাক হলো, ভ্রু কুঁচকে আসলো। ফারার এখানে আসার কারণ খুঁজে পেল না। ফারা কিছু বলার আগে মেয়েটি বলল, দেখো না, ওই মেয়েটা পারমিশন অ্যান্ড কোনো কথা না বলে তোমার চেম্বারে ঢুকে যাচ্ছিল। কোথাকার না কোথাকার মেয়ে, সে বলছে তোমার সাথে জরুরি কথা আছে। তুমি কি তাকে চেনো? রিজভি প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। ফারাকে উদ্দেশ্য করে বলল, ভেতরে এসো। রিজভি চলে গেল, তার পেছনে পেছনে ফারা গেল। ডাক্তার আফরিন সেদিকে তাকিয়ে থাকলো। কি হলো, উত্তর দিলে না কেন? রিজভি কি মেয়েটাকে চিনে? আর চিনলেও তার সাথে সম্পর্ক কি? এভাবে চলতে চলতে দিন পেরিয়ে যাচ্ছে। সেদিনের পর আজ 10 দিন। সকালবেলা প্রকৃতির বুকে যেন শান্তির পরশ বলিয়ে দিয়েছে মৃদুমন্দ হাওয়া। সবুজ গাছের পাতাগুলো বাতাসে তুলছে হালকা তালে তালে। বাগান থেকে হাসনা হেনার মিষ্টি সুবাস ভেসে আসছে ঘরের ভেতরে। চারপাশে এক অদ্ভুত মায়াবী আভা। শুভ বারান্দায় দাঁড়িয়ে আছে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তবুও দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরের নীল আকাশের দিকে। চোখ দুটোতে জমে আছে কষ্টের অজস্র ছাপ, যেন বুকের গহীনে জমে থাকা কষ্টগুলো ঘর মেঘ হয়ে চোখের কোণায় জমাট বেঁধে আছে। আমি কাঁদতে চাই না, তবুও চোখ যেন বারণ মানে না। পেছন থেকে কেউ একজন হঠাৎ হাত রাখলো শুভর কাঁধে। চমকে পিছনে ফিরে তাকাতেই দেখে তন্ময় দাঁড়িয়ে। তন্ময়ের মুখে মিষ্টি হাসি, কিন্তু শুভর উদাসীন মুখ দেখে হাসিটা মিলিয়ে গেল। কি রে, কি ভাবছিস? এত কি হয়েছে তোর?
এত উদাসীন কেন? আর চোখ মুখের এই কি অবস্থা? ভার্সিটি যাবি না? শুভ মৃদু হেসে বলল। কিছু না। তন্ময় একটু অবাক হয়ে বলল। তোর চোখগুলো লাল কেন? কাঁদছিলি? শুভ কথা এড়িয়ে যেতে চাইল। না তো, তুই আবার এসব ভাবছিস কেন? মাথা ব্যথা করছে এজন্য চোখ দিয়ে কেন জানি পানি পড়ছে, এছাড়া অন্য কিছু না। শুভ তন্ময়কে বুঝতে দিতে চাইল না। তন্ময় শুভর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল। মিথ্যে বলিস না, তোকে আমি ছোটবেলা থেকে চিনি। বল কি হয়েছে, কেন কাঁদছিলি? আন্টি বলল তুই ঠিকমতো খাস না, ঘুমাস না, কি হয়েছে বল? শুভ দৃষ্টি নামিয়ে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল। জানিস পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কি? তন্ময় কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল। কি? শুভ বিষণ্ণ চোখে আকাশের দিকে তাকিয়ে বলল। ভালোবাসা মানুষটাকে নিজের করে পাওয়া। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অনুভূতি কি জানিস? ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখা। তন্ময় স্থির হয়ে গেল। শুভর চোখে পানি টলমল করছে, আর একটু হলে অশ্রু ঝরবে। কাপা কণ্ঠে শুভ আবার বলল। আমি চেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু ভাগ্যে জুটল নিকৃষ্টতম অনুভূতি। তন্ময় শুভকে বুকে জড়িয়ে নিল। শুভর কাঁধে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলল। সব ঠিক হয়ে যাবে রে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কারোর জন্য কাদার থেকে নিজের জন্য একটু ভাবিস। শুভ মৃদু কাঁদতে কাঁদতে বলল। ভালোবাসা যদি এমনই কষ্ট দেয় তবে কেন আসে জীবনে? কেন কাউকে এত ভালোবাসতে হয় তন্ময়? তন্ময় কিছু বলতে পারল না, শুধু শুভর কাঁধে হাত রেখে পাশে দাঁড়িয়ে থাকলো। প্রকৃতি যেন শুভর ব্যথার সাক্ষী হয়ে নিঃশব্দে কাঁদছে। হাসনাহিনা সুবাসে মিশে আছে শুভর ভালোবাসার হারানো গন্ধ। মূলত নয়না তন্ময়কে এখানে পাঠিয়েছে, ওকে ভার্সিটিতে নিয়ে যেতে। একা থাকলে কষ্ট বাড়বে, কিছু ভালো লাগবে না। এজন্য যদিও তন্ময়কে সবকিছু খুলে বলেনি, আর ওকে বলেছিল শুভকে এই বিষয়ে জিজ্ঞেস না করতে। এজন্য তন্ময় বেশি জিজ্ঞেস করলো না। তবে মনের কোণে একটা প্রশ্ন রয়ে গেল। কে সে? তন্ময়ের মনে একজনের নাম আসলো, আবার নিজে মানতে নারাজ হলো। না, ও হতে পারে না। আমরা তো বন্ধু, এজন্য একটু বেশি গুরুত্ব দেয়। এই বলে শুভকে নিয়ে বেরিয়ে যায়। সেদিন রিজভি ফারাকে নিয়ে তার চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে দিল। চেম্বারের ভিতরে এসে রিজভি কিছুক্ষণ ফারার দিকে তাকিয়ে রইল। ফারা চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ নীরবতার পর রিজভি জিজ্ঞাসা করল। তুমি এখানে কেন? ফারা একটু দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে বলল। আব্বা আপনার সাথে কথা বলতে চেয়েছিল। সকালে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু আপনি ফোন ধরেননি। আমাকে ফোন দিয়ে জানালো যে হসপিটাল তৈরির বিষয়ে জরুরি কথা আছে, তাই বাধ্য হয়ে আসতে হলো। রিজভি চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর মৃদু গলায় বলল। ফোন অফ ছিল, চার্জ শেষ হয়ে গেছিল। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলছি। ফারা একটু অস্বস্তি নিয়ে বলল। আর একটা কথা, হসপিটালে ঢোকার সময় এক ডক্টর আপু আমাকে থামিয়ে দিয়েছিল। উনি একটু রূঢ়ভাবে কথা বলছিলেন। রিজভি কপালে ভাঁজ নিয়ে বলল। ডক্টর আফরিন? ফারা মাথা নাড়ালো। রিজভি মুখ শক্ত করে বলল। ওর কথা মনে রাখার দরকার নেই। ফারা কিছু বলল না। রিজভি ফোন বের করে আনিস চৌধুরীকে কল দিল। অন্যদিকে ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল। কল কেটে যাওয়ার পর রিজভি বলল। বাবার সাথে কথা হয়েছে, তুমি বাড়ি চলে যাও। ফারা ধীর পায়ে ঘর থেকে বের হয়ে গেল। রিজভি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মাথা ঝাঁকিয়ে আবার কাজে মন দিল। বর্তমান শুভ তন্ময়ের সাথে ভার্সিটিতে ঢুকলো। ক্লাসরুমে ঢুকতেই নয়না সামনে এসে দাঁড়ালো। শুভকে দেখে নয়না একটু অবাক হয়ে বলল। তুই এসেছিস? শরীর খারাপ ছিল নাকি? শুভ হালকা হাসি দিয়ে বলল। ভালো আছি, তেমন কিছু নয়। নয়না শুভর দিকে গভীর দৃষ্টিতে তাকালো। শুভর চোখে লালচে ভাব, আর মলিন মুখটা তার নজর এড়ালো না। তবুও কিছু বলল না, কারণ শুভ হয়তো তন্ময়ের সাথে কিছু বলতে চাইবে না। তন্ময় ফিসফিস করে নয়নাকে বলল। শুভর মন খারাপ, তুই যদি একটু কথা বলিস ভালো হবে। নয়না ধীরে ধীরে শুভর পাশে এসে দাঁড়ালো।
শুভ, আজ একটু বাগানে যাব, ফুলগুলো ফুটেছে, তোর পছন্দের হাসনেহারাও আছে, প্লিজ চল। না করতে পারবি না প্লিজ? শুভ মৃদু হেসে বলল। ঠিক আছে, যাব। নয়না শুভর মনের কথা বুঝতে চাইল, কিন্তু কিভাবে প্রশ্ন করবে তা বুঝে উঠতে পারল না। তন্ময় আড়াল থেকে নয়নাকে চোখে ইশারা করল, যেন শুভকে সঙ্গ দেয়। সুস্মিতা ভার্সিটিতে এসে নয়না শুভ তন্ময়কে খুঁজছে। তন্ময়কে দেখতে পেয়ে ওর কাছে আসলো, এসে বলল, কি রে শুভ, নয়না কই? তুই একা কেন? শুভর কি হয়েছে বুঝতে পারছি না, ওর মন খারাপ কিছু নিয়ে। এজন্য নয়না ওর মন ভালো করতে ভার্সিটির সামনে ফুলের গার্ডেনে গেল। নয়না আর শুভ বাগানে দাঁড়িয়ে আছে। চারিদিকে হাসনাহেনা সুবাস আর মৃদু বাতাস বইছে। শুভ একটা ফুলের ডাল ছুঁয়ে দিয়ে হঠাৎ বলল, নয়না, যদি এমন হয় যে কাউকে খুব ভালোবাসিস কিন্তু তাকে কখনোই পাস না, তাহলে কি করা উচিত? নয়না একটু থমকে গেল, শুভর কণ্ঠে বেদনা মেশানো। নয়না মৃদু কণ্ঠে বলল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো দূর থেকে ভালো থাকা কামনা করাও ভালোবাসা। শুভ গম্ভীর দৃষ্টিতে নয়নার দিকে তাকালো। নয়না মুখ নামিয়ে বলল, কখনো কখনো ভালোবাসার মানুষের সুখের জন্য নিজের দূরে সরিয়ে নিতে হয়। শুভ কিছু বলল না। নয়নার চোখে জল টলমল করছে। শুভ বুঝতে পারল নয়না তার জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও নয়না মনের কথা বলতে সাহস পাচ্ছে না। আমার কিছু হয়নি, আমি ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি। আমার জন্য তোরা এত উতলা হস না। নয়না শুধু শুনল, কিছু না বলে শুভর হাত ধরে নিয়ে গেল সামনের দিকে। শুভ সেদিকে গেল। এই হাত ধরা, মন ভালো করা, এসব বন্ধুদের দায়িত্ব হিসেবে নিল। নয়নার মতো অন্য কোনো অনুভূতির কথা মনে করেনি। রাতের বেলা ফারা রান্নাঘরে কাজ করছে। হঠাৎ দরজায় শব্দ হলো। রিজবি বাসায় ফিরেছে। ফারা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। রিজবি ভেতরে ঢুকে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খেতে বসেছে দুজনে, চুপচাপ খাচ্ছে। হঠাৎ ফারার গলায় খাবার আটকে যায়, মুখে ভাত দিয়ে কাশতে থাকে। রিজবি খাবার রেখে তড়িঘড়ি করে উঠে ফারার দিকে যায়। পানির গ্লাসটা মুখের সামনে ধরে মাথায় হাত দিয়ে থাপড় দেয়। ফারার কাশি বন্ধ হয়ে চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। ফারা রিজবির দিকে তাকিয়ে রইল। রিজবিও তাকালো। রিজবি হয়তো এই প্রথম এত কাছে এসে চোখে চোখ রাখল। সে চোখে কি মায়া, যে চোখে কারো হৃদয় হরণ করার মন্ত্র লেখা আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে ঘোরের মধ্যে আছে। বাহিরে কিছু পড়ার শব্দে রিজবি নিজের মধ্যে ফিরে আসতে ছিটকে একটু দূরে সরে গেল। রিজবি ধীর কণ্ঠে একটু রেগে বলল, ধীরে খেতে পারো না? মুখের মতো খাবারও তাড়াতাড়ি চালান করতে চাও। আজকে কেন জানি ফারা তার কথার বিপরীতে কিছু বলল না। এই কথাই রাগ থাকলেও তার ভালোর জন্য বলেছে। রিজবির রুমে রিজবি বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে এক অদ্ভুত অশান্তি। আজ ফারার আশাটা তাকে নাড়া দিয়েছে। কেন যেন ওকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে, কিন্তু নিজের অনুভূতিগুলোকে দমন করার চেষ্টা করছে। হঠাৎ ফোনে মেসেজ টোন ভেসে এলো। ফোন তুলে দেখলো আফরিনের মেসেজ। সেদিন যে মেয়েটা এসেছিল সে কে? তোমার কি কোনো সম্পর্ক আছে ওর সাথে? রিজবি মেসেজটা পড়ে ফোন পাশে রেখে চোখ বন্ধ করে নিল। আফরিন এই প্রশ্নটা সেদিনের পর কয়েকবার করেছে, কিন্তু রিজবি প্রতিবার এড়িয়ে গেছে। রিজবি মনে মনে নিজেকে প্রশ্ন করল, আমি কেন আফরিনকে মিথ্যা বলতে পারছি না? যে মেয়েটা কেউ না, এমনি পরিচিত, ও তো কেবল আমার স্ত্রী নামের একটা মেয়ে, কিন্তু কেন ওকে নিয়ে ভাবি? কেন ওকে দেখলে মনের ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করে আজকাল? নিজের অজান্তে ফারার মুখটা মনের আকাশে ভেসে উঠল। সকালবেলা ফারা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। রিজবি এখনো ঘুমিয়ে আছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। ফারা দরজা খুলে দেখে নয়না দাঁড়িয়ে আছে। আরে নয়না, তুই এত সকালে? নয়না হেসে বলল, তোর নতুন সংসার দেখতে এলাম। ফারা খুশি হয়ে বলল, তুই বস, আমি চা এনে দিচ্ছি। নয়না ঘরে ঢুকে বসলো। চারপাশে তাকিয়ে বলল, রিজু ভাইয়া ঘুমাচ্ছে? হ্যাঁ, রাত করে ফিরেছে, ক্লান্ত ছিল বেবি। চা নিয়ে নয়নার পাশে বসে ফারা বলল, তোর মুখটা কেমন মলিন লাগছে, কিছু কি হয়েছে? নয়না মুচকি হেসে বলল, কিছু না, ক্লাসে টেনশন।
ফারা বুঝতে পারলো নয়না কিছু লুকাচ্ছে, তবুও আর চাপ দিল না। রিজভির রুমে রিজভি ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিল। মেসেজের নোটিফিকেশন দেখে খুলে দেখলো আফরিনের মেসেজ। তোমার সাথে কথা বলতে চাই, জরুরি। রিজভি বিরক্ত হয়ে মেসেজটা এড়িয়ে গিয়ে রুম থেকে বের হলো। ডাইনিং টেবিলে নয়নাকে দেখে একটু অবাক হলো। নয়না ফারার বান্ধবী জানে, কিন্তু কখনো পরিচয় হয়নি। নয়না একটু কাঁচামাচু হয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ভাইয়া? রিজভি ঠিকমতো উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? নয়না একটু সাহস পেল। হসপিটালে যেমন রাগী দেখেছিল, এখন তেমন দেখাচ্ছে না। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। টুকটাক আরো কিছু কথা হলো। তারা রিজভিকে যতটা খারাপ ভেবেছিল ততটা রাগী কিংবা খারাপও নয়। হাসপাতালে রিজভি চেম্বারে ঢুকতেই আফরিন সামনে এসে দাঁড়িয়ে বলল, রিজভি, আমি তোমার সাথে কথা বলতে চাই। রিজভি চোখ তুলে তাকিয়ে বলল, বলো কি কথা? আফরিন একটু দ্বিধা নিয়ে বলল, ওই মেয়েটা, মানে যে তোমার সাথে এসেছিল, সে কে? রিজভি মাথা তুলে তাকালো, বিরক্তি চাহনি নিয়ে তাকিয়ে বলল, সেদিনের পর থেকে দেখছি তুমি সেই মেয়েটাকে নিয়ে পড়ে আছো, বাট ওয়াই? সে কে সেটা জেনে তোমার কাছকে? তুমি আমার কলিগ, সো সেরকম লিমিটের মধ্যেই থাকো। সব বিষয়ে মাতামাতি ভাল লাগে না। আফরিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তবুও সে হাল ছাড়ল না। ওর জানতে হবে মেয়েটা কে, তাই আবার জানতে চাইল। মেয়েটাকে বলো তো, সমস্যা মিটে যায়। আর আমি কেন জানি তোমার বিষয়ে লিমিটের মধ্যে থাকতে পারি না। হয়তো আমি তোমাকে। ব্যাস। রিজভি আফরিনকে থামিয়ে দিল। বাকি কথাটুকু আফরিনের বলা হলো না। রিজভি এক প্রকার রেগে উত্তর দিল, মেয়েটা আমার স্ত্রী। আর কোনো প্রশ্ন আছে? তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, এখান থেকে বেরিয়ে যাও। আফরিন চমকে উঠল, এ যেন মাথায় বাজ পড়ার মতো। আফরিনের চোখের কোণে জল চিকচিক করছে। রিজভির সাথে একসাথে কাজ করতে করতে ভালোবেসে ফেলেছিল, স্বপ্ন দেখেছিল ঘর বাঁধবে। যদিও রিজভি কাউকে পাত্তা দিত না, আর তাকেও দেয়নি। শুধু একজন কলিগ হিসেবে যতটুকু প্রয়োজন কথা বলতো, মিশত। আফরিন আবার প্রশ্ন করল, বিয়ের কথা আগে বলনি কেন? কেন লুকিয়েছিলে? চাইলে এই কথাটা সেদিন বলতে পারতে। রিজভি দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যক্তিগত বিষয় সবাইকে জানাতে বাধ্য নই। আমার ইচ্ছে হয়নি তাই বলিনি। আফরিন এখনো দাঁড়িয়ে আছে দেখে রিজভি চেঁচিয়ে উঠল, আমার ইচ্ছে হয়নি তাই বলিনি। আফরিন চমকে উঠল। রিজভির দিকে তাকিয়ে মনের ভেতর কষ্ট নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বিকেল বেলা ফারা বারান্দায় দাঁড়িয়ে আছে। নয়না পাশে এসে দাঁড়ালো। নয়না বাসায় যেতে চাইলেও ফারা আর যেতে দেয়নি। ফারা, তুই কি রিজভি ভাইয়াকে ভালোবাসিস কিংবা কখনো ভালোবাসতে পারবি? ফারা কেঁপে উঠল, তুই এ প্রশ্ন করছিস কেন? নয়না মৃদু হেসে বলল, তোর চোখে আমি যা দেখি শুধু ভালোবাসা কিনা তা জানি না, তবে ভালো লাগা আছে। একদিন এই ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হবে। ফারা মুখ নামিয়ে বলল, ভালোবাসা মানে তো শুধু কাছে থাকা নয়। আমি জানি না ওর মনে আমার জন্য কোনো জায়গা আছে কিনা। নয়না ফারার কাঁধে হাত রেখে বলল, কিছু অনুভূতি শব্দে প্রকাশ হয় না। একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়তো ওনার মনের গহীনে ঢুকে যাবে কিংবা গেছে, কিন্তু তিনি এবং তুই দুজনেই যেটা স্বীকার করতে চাচ্ছিস না। আর তুই তো চাস মানিয়ে নিতে তোর বড় আব্বুর কথা ভেবে। তাহলে শুধু ঝগড়া না করলে একটু নরম হ, কাছাকাছি আসার চেষ্টা কর, তাকে বোঝার চেষ্টা কর, তাকে তোকে বোঝানোর চেষ্টা কর, অপেক্ষা কর যদি ভালোবাসা সত্যি হয়ে যায়। ফারা অবাক হয়ে নয়নার দিকে তাকিয়ে বলল, তুই এত কিছু বুঝলি কিভাবে? নয়না মৃদু হেসে বলল, কারণ আমিও তো কারো ভালোবাসার অপেক্ষায় আছি। ফারা নয়নার মলিন মুখটা দেখে বুঝতে পারল নয়নার মনেও কোনো ব্যথা লুকিয়ে আছে। রিজভি টেবিলে বসে কাজ করছে। হঠাৎ দরজায় শব্দ হলো। রিজভি? হ্যাঁ আসো। ফারা ভেতরে ঢুকে বলল, চা এনেছি। রিজভি চায়ের কাপ হাতে নিয়ে বলল, ধন্যবাদ। ফারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, রিজভি, আমি কি আপনাকে কোনো সমস্যায় ফেলেছি? রিজভি অবাক হয়ে তাকিয়ে বলল, কেন আবার বলছো? এমনি জানতে ইচ্ছে হলো। একটা কথা আছে।
কি কথা বলেন? কালকে রাত্রির এইচএসসির ফলাফল দেবে। আব্বু আম্মু রাত্রি ওরা সকলে আসবে এবং এবার থেকে এখানে থাকবে। রাত্রি এখানে থেকে পড়াশোনা করবে, অ্যাডমিশনের প্রস্তুতি নেবে। আর আব্বুর সাথে তোমার বড় আব্বু হয়তো আসবেন তোমাকে দেখতে, এমনই শুনলাম আব্বু বলল। বড় আপু আসবে শুনে ফারা খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি সব গুছিয়ে রাখবো। কথাটা বলে ফারা বেরিয়ে যেতে নিলে রিজভির ডাকে থেমে যায়। দরজা থেকে পিছনে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। রিজভি থতমত চেহারা নিয়ে মুখ ফুটে বলল, কালকে থেকে তুমি এই ঘরে থাকবে, আর আব্বু আম্মুর আসার আগে ওই ঘর থেকে সব জিনিসপত্র এই ঘরে আনবে। আমি চাই না তারা আমাদের মধ্যে সম্পর্ক নিয়ে কিছু জানুক, তাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করব। শুধু কি মানুষ দেখানোর জন্য? ফারার কথায় রিজভি থমকে গেল। হাতের চায়ের কাপটা রেখে তার দিকে তাকিয়ে বলল, এই সম্পর্কটাই তো মানুষ দেখানো। মানুষ যাতে তোমার বড় আব্বুর দিকে আঙুল তুলতে না পারে সেজন্য বিয়েটা হয়েছে এবং সম্পর্কটাও।